গল্পটি সম্পূর্ণই কাল্পনিক, বাস্তবতার সাথে কোনো মিল নেই। গল্পটি বোঝার জন্য পুরোপুরি দেখতে হবে। এবার গল্প শুরু করা যাক। আবির ভাই, তন্ময় ভাই, ধূসর ভাই, সায়ান ভাই, শুদ্ধ ভাই, ফেসবুকে কত সুন্দর সুন্দর কাজিন থিমে গল্প পড়লাম, কিন্তু আমার জীবনে কোনো লাল, নীল, গোলাপি কিংবা কালো কোনো কালারের ভাই এলো না। আসবে কিভাবে? কাজিন ব্রাদার তো আমারও আছে, কিন্তু সমস্যা হলো বেটা যখন আমারে প্রপোজ করছিল তখন আমার বয়স মাত্র 15। তখন ভাবছিলাম ফুফাতো ভাইয়ের সাথে প্রেম করা পাপ, সেই পাপ করব না বলে তাকে ফিরিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার ফুফাতো ভাইয়ের এখন একটা মেয়ে সন্তানও আছে। আমার যখন 15, ওনার তখন 25, আর এখন আমার 18 আর ওই বেটার 28। বিয়ে করেছে, প্রেমও করে। ভাবতেও কলিজা ফেটে যায় রে। ফুফাতো ভাই যখন স্বামী, টাইটেলের লাভ স্টোরিটা মিস করে গেলাম আমি। এতটুকু লিখে ফেসবুক আইডিতে পোস্ট করলো তে আপাতত বেশ শান্তি পাচ্ছে সে। আশেপাশে এত কাজিন লাভ স্টোরি দেখে রীতিমতো ডিপ্রেশনে চলে যায় মেয়েটা, কারণ বাস্তবে কাজিন ব্রাদার মানে আতঙ্ক ওর কাছে। সবগুলো বিচ্ছু বদের হাড্ডি। ওই যে ফেসবুকে পোস্ট আছে না, জীবনসঙ্গী হতে হবে শান্তশিষ্ট, কেয়ারিং, কারণ ঘাট তারা পাগল তো আমি নিজেই। এর ক্ষেত্রেও ব্যাপারটা তাই। কাজিন থাকলেও ওর মতে একটাও জাতের না, যেগুলো আছে সেগুলো ওর মতোই পাগল ঘাটতারা। সাভার জেলার অন্যতম প্রতিপত্তিশালী পরিবার হলো তেদের পরিবার। মজার ব্যাপার হলো 2025 সালেও এই পরিবারের 3 ছেলে একসাথে একই বাড়িতে বসবাস করছে। এই নিয়ে এলাকার মানুষের কৌতূহলের শেষ নেই। এতগুলো বছর ধরে 3 ভাইয়ের পরিবার এক ছাদের নিচে কোনো ঝগড়া ঝামেলা ছাড়াই কিভাবে টিকে আছে, সেটাই সবার বিস্ময়ের কারণ। তবে এই পরিবারের একমাত্র মেয়ের সঙ্গে যোগাযোগ নেই বহুদিন। এর পিছনের আসল কারণটা সকলেরই অজানা। এই বাড়ির 3 ছেলে, বড় জনের 3 সন্তান, তার 2টা ছেলে ও 1টি মেয়ে। বড় জনের বড় ছেলের নাম হচ্ছে জাংকুক। কলেজের লেকচারার হিসাবে কাজ করছে দেশের বাইরে, তবে আগামীকালই সে দেশে ফিরছে। স্বভাবের দিক থেকে রাগী, গম্ভীর, কম কথা বলে সে। আর রইল জাংকুকের ছোটটা, নাম হচ্ছে সৌবিন, যে অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। হাসি খুশি সবাইকে মাতিয়ে রাখাই ওর স্বভাব। দ্বিতীয় জনের সন্তান হচ্ছে তে, তার একটা ভাইও আছে। তে সবে এসএসসি পরীক্ষা শেষ করেছে, আর ছোট ভাইটা নতুন করে কলেজে ভর্তি হয়েছে। আর ছোট জনের রয়েছে 2টি মেয়ে, একটা হচ্ছে রোজি আর একটা হচ্ছে লিজা। তারা দুজনেই 10ম শ্রেণীতে পড়াশোনা করছে। তারা যমজ। এই বাড়ির আরেকজন বিশেষ সদস্য হলো কাই। সে রক্তের সম্পর্ক না থাকলেও পরিবারের অংশ। ছোটবেলা থেকেই আরএম তাকে নিজের ছেলের মতো বড় করেছেন। সে যাই হোক, পরিচয় পালা শেষ হলো, এবার গল্পে ফিরে আসা যাক। সকল কাজিনরা মিলে রাতে মুভি দেখে লেট করে ঘুমিয়েছে, তাই উঠতে উঠতে বেশ লেট হয়ে গেছে। জাংকুক আসার কথা শুনেই চটপট শোয়া থেকে উঠে বসলো তে। চোখে মুখে আচমকা একটা খুশির ঝিলিক দেখা গেল, কিন্তু পর মুহূর্তেই কিছু একটা ভেবে আবারও বিছানায় ধপাস করে শুয়ে পড়ল সে। ওর এমন কাণ্ডে হক চকিয়ে গেল তার কাজিন। কি রে, কি হলো তোর? এমন ভাবে শুয়ে পড়লি কেন? তুমি যাও গো আপু, আমার ভাল লাগছে না। তাহলে যে লাফিয়ে উঠে বসেছিলি? বিদেশ থেকে ফিরেছে, তাই ভেবেছিলাম চকলেট গিফট আনবে হয়তো, কিন্তু পরক্ষণেই মনে পড়লো তোমার ভাইটা কতটা বদের হাড্ডি। চকলেট আনেনি ভাইয়া, দরকারি কিছু জিনিসপত্র ছাড়া কিছুই আনেনি, হয়তো এখান থেকে শপিং করে দিবে। বাড়ির বসার ঘরে যেন চাঁদের হাট বসেছে। এতগুলো বছর পর জাংকুককে পেয়ে সবাই ভীষণ খুশি। একে একে সবাই ছেলের সাথে আলাপচারিতা শেষে নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছে। তে আর জাংকুকের ছোট বোন অর্থাৎ নেন্সি যে যার নিজেদের রুমে আছে। বাকি আত্মীয়রা এখন নিজেদের রুমে বিয়ে নিয়ে আলোচনায় মশগুল। আসলে নেন্সির বিয়ে। গভীর রাত, অনেকক্ষণ ধরে পেটের ভেতর গুড়গুড় করাতে অবশেষে ঘুম ভেঙে গেল দের। সন্ধ্যায় এমন গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল যে রাতে খাওয়া দাওয়া হয়নি। রুমের দরজাও লক করা ছিল বলে কেউ এসে ধাক্কাধাক্কি করার সুযোগ পায়নি, সেটা ভালো করেই বুঝতে পারছে তে। আর মোড়া ভেঙে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। পরনে কেবল ঢিলে ঢালা গেঞ্জি আর প্লাজো। দোতলা সিঁড়ি বেয়ে ওঠার পর একটা রুম বাদই তের ঘর। তার পাশের ঘরটা ছিল জাংকুকের। তবে এতগুলো বছর পর ঘরটা খালি থাকলেও আজ সেই ঘরে বাতি জ্বলতে দেখে আর চোখে একবার তাকালোতে পরক্ষণেই মনে পড়লো জাংকুক ভাইয়া ফিরেছে বাড়িতে। গোপনে লম্বা নিঃশ্বাস ফেলে গুটি গুটি পায়ে সে সিঁড়ি বেয়ে বসার ঘরে এসে পৌঁছালো।
চারদিকে অন্ধকার। তের হাতে ওর ফোন, ফোনের স্ক্রিনের ব্রাইটনেসের আলোতে আবছা আবছা সবকিছু দেখা যাচ্ছে। সেই আবছা আলোতে রান্নাঘরে ঢুকতে যাওয়ার সময় কারোর সাথে ধাক্কা লাগলো তের। আচমকা এমন ধাক্কা খেয়ে কিছুটা হলো আতঙ্কে উঠলো সে। ফোনের লাইট অন করার আগে চট করে রান্নাঘরে বাতিটা জ্বলে উঠলো চমকালোতে। ওর সামনে দাঁড়িয়ে আছে 6 ফুটের এক সুদর্শন যুবক, যে কিনা সম্পর্ক ওর চাচাতো ভাই হয়। জাঙ্কুকের হাতে একটা পানির বোতল, হয়তো ফ্রিজ থেকে নিয়ে এসেছে। তে পুরুষালী গম্ভীর কণ্ঠে নিজের নাম শুনতে ওর ভাবনার ছেদ ঘটল। কেমন আছেন ভাইয়া? রাত 2টার সময় কুশলাতে জানতে চাওয়া কোন ম্যানার্সের মধ্যে পড়ে? জাঙ্কুকের চোয়াল শক্ত। না মানে মাত্র দেখা হলো তো, সেজন্য জিজ্ঞাসা করলাম। আপনি না চাইলে আর জিজ্ঞাসা করছি না। তেকে আপাদ মস্তক দেখে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, তোর বাবার টাকার মনে হয় কম পড়েছে, ঠিক মতো জামা কাপড় কিনতে পারিস না মেবি। জাঙ্কুকের কথায় তে তার জামা কাপড়ের দিকে তাকালো। কই, সব ঠিকই তো আছে, কিন্তু পরক্ষণেই নিজের দিকে ভালো করে তাকাতেই লজ্জায় চোখ মুখ কুঁচকে ফেলল সে। ওড়না ছাড়া চলে এসেছিল, তার মধ্যে ইনারও পড়েনি। লজ্জায় তে রান্নাঘরের দেয়ালের সাথে মিছিমিছি দুবার মাথা ঢুকালো। তে রে, তুই কবে বড় হবি? হায় হায়, জাঙ্কুক ভাইয়া ওইভাবে তাকিয়েছে তোর দিকে, ওনার নজরও বলিহারি। সব দিকে কেন যেতে হবে? আনমনে কথাগুলো বিড়বিড় করতে করতে রান্নাঘরে প্রবেশ করলো তে। তারপর খাবার প্লেটে নিয়ে নিজের ঘরের দিকে এগোলো। সকাল থেকেই এই বাড়িতে ব্যস্ততা লেগে আছে। আজকের দিনটা পেরোলেই আগামীকাল ন্যান্সির বিয়ে। পাত্র কানাডায় থাকে, ভালো জব করে। ন্যান্সিকেও সেখানে নিয়ে যাবে। সকালের খাবার দাবার শেষ করে সকালে শপিং এর জন্য বের হয়ে গেল। তে আর সবিন পাশাপাশি সিটে বসেছে। সবিন তের সাথে মজা করতে লাগলো। এটা জাঙ্কুকের চোখ এড়ালো না। সে সাথে সাথে সবিনকে সামনে বসালো আর তার পাশের সিটের কাইকে তের সাথে বসিয়ে দিল। তেকে এক পলক দেখে গাড়ি স্টার্ট দিল আবার। শপিং মলে ঢুকেই প্রথমে মেয়েদের জামা কাপড় কিনতে গেল। জাঙ্কুক চুপচাপ দাঁড়িয়ে আছে, বাকিরা নিজেদের মতো পোশাক দেখছে। জাঙ্কুকের কাজ শুধু বিল পে করা। এইতে ওর সবুজ রঙের শাড়িটা নিবি? ওটাতে সুন্দর লাগবে তোকে। আসলেই তো, এটাতে সুন্দর লাগছে তোকে। তের গায়ে এটা জড়িয়ে বলল, ইস কি বিশ্রী, কেমন ক্যাটকেটে একটা রং। এটা বলে উঠলো তের একটা ছোট কাজিন। ন্যান্সি বলে উঠলো, না, রংটা বেশ মানাচ্ছে তের গায়ে। তে কেবলই হ্যাঁ বলবে, তখনই আচমকা জাঙ্কুক গলা খাকাই দিয়ে বলল, বিয়ে ন্যান্সির হচ্ছে, বাকিদের এত বাছাবাছি করে শাড়ি নেওয়ার দরকার নেই। 3 পিস নিক, অন্যান্য পোশাক আছে সেগুলো নাও। এতটুকু মেয়ে, তাদের আবার শাড়ির কি দরকার? আসম্মিক জাঙ্কুকের এমন কথায় হক চকিয়ে গেল সবাই। তে হাত থেকে শাড়িটা রেখে দিল। কেউ আর কিছু বললো না, সবাই চুপচাপ নিজেদের জন্য জামা কাপড় নিল শুধু। ন্যান্সির মনে মনে রাগ হলো, মেয়েগুলো বিয়ে তো শাড়ি পরবে না, শাড়ি হলো নারীদের আবেগ, অথচ জাঙ্কুক সেই আবেগের রফা দফা করে দিল। অতঃপর শপিং শেষে খাওয়া দাওয়া করে একেবারে বাড়িতে ফিরল তারা। সন্ধ্যা নামতেই বাড়ির রঙিন আলোয় ঝলমল করে উঠল উঠানো বসানো মঞ্চে। গায়ে হলুদের মধ্যেই হালকা সঙ্গীতের আসর চলছে। রাত যত গভীর হচ্ছে তত বাড়ছে আয়োজনের চাপ। অতিথিদের গাড়ি আসতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই সকালে খাওয়া দাওয়া শেষ করলো, কারণ সকাল সকাল আবার উঠতে হবে। হঠাৎ মাঝরাতে দরজার ঠক ঠক আওয়াজে ঘুম ভেঙে গেল তের। ঘুম চোখে অনিচ্ছা সত্ত্বেও শোয়া থেকে উঠে বসলো। এত রাতে কে? তে, দরজাটা খোল। আসলে কেমন পুরুষালী গম্ভীর কণ্ঠে বরফের ন্যায় জমে গেল মেয়েটা। জাঙ্কুক ভাইয়া, তাও এখন এত রাতে? তে দরজাটা খুলে দিল। ভাইয়া, আপনি এখন? কিছু হয়েছে? এখান থেকে যে কোনো একটা পরিস আগামীকাল, কিন্তু অতিরিক্ত কথা বলা অপছন্দ করি আমি। গেলাম। জাঙ্কুক নিঃশব্দে পা বাড়িয়ে চলে গেল। তে হা করে দাঁড়িয়ে রইল শুধু। কিছুক্ষণ বাদে তার হুঁশ ফিরল। দরজা আটকে দিয়ে ঘরে ঢুকলো। ব্যাগের ভেতর কি আছে দেখতেই ব্যাগ খুললো। 4-5টা শাড়ি। তে কিছুটা অবাক হলো। দুপুরে তাহলে ওই কথা বলার মানে কি ছিল? সকাল হতেই বাড়িতে কোলাহল শুরু হয়ে গেল। ইতিমধ্যে সকল আত্মীয় স্বজনরা এসে গেছে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বিয়ে বাড়ির বিভিন্ন দিক সামলাচ্ছে। দুপুর গড়িয়ে বিকেলবেলা। সকলে তখন সাজগোজের মধ্যে বিজি। মজার কথা হলো, গতকাল রাতে সকল কাজিনদের ঘরে গিয়ে শাড়ি দিয়ে এসেছিল জাঙ্কুক, কিন্তু ওদের জন্য মাত্র 2টো শাড়ি বরাদ্দ ছিল, আর তের বেলায় 5টা। আশ্রয়ের আয়োজনের একটু পরে সকলে বর পক্ষের জন্য অপেক্ষা করছে। এদিকে ন্যান্সি ঘরে একা বসে আছে। রোজি, লিজা, তে সবাই বর আসার অপেক্ষায় গেটের মুখে অপেক্ষা করছে। এমনকি ন্যান্সির বান্ধবীরাও এসে গেছে সেখানে। ন্যান্সির মনটা খারাপ, বিয়ে করেই কানাডায় পাড়ি জমাতে হবে তাকে। এদিকে তাকে নতুন জীবনের আনন্দ, অন্যদিকে প্রিয়জনদের থেকে
দূরে চলে যাওয়ার বেদনা সব কিছু মিলে মিশ্র অনুভূতি অনুভব হচ্ছে তার। এইদিকে তে যখন তার কাজিনদের সাথে দাঁড়িয়েছিল, হঠাৎ এক পুরুষালী কণ্ঠস্বর তার কানে ভেসে এলো, শরীর দেখানোর ইচ্ছে থাকলে সবটা দেখাবি, একটু আধটু বের করে লোকের মাথা নষ্ট করবি না। এত এত লোকজনের মধ্যে আচমকা এমন কথা শুনে চমকালোতে। চারপাশে সবাই যে যার মতো ব্যস্ত। জাঙ্কুক দাঁড়িয়ে আছে তের পিছনে। তে ওর দিকে তাকালো। জাঙ্কুকের বলা অপমানজনক কথাটা কানে বাজছে শুধু। এটা কেমন কথা ভাইয়া? নিজের দিকে তাকা। তে নিজের দিকে তাকালো। সব কিছুই ঠিকঠাক লাগছে, তবুও কেন জাঙ্কুক ভাইয়া এমন কথা বললেন সেটাই বুঝলো না সে। কি হয়েছে? জাঙ্কুক কোনো কথা না বলে তের হাত ধরে টানতে টানতে দোতলায় নিয়ে গেল। দোতলার দ্বিতীয় ঘরটা জাঙ্কুকের, সেখানে গিয়ে ঢুকলো দুজন। তে এতটাই অবাক হয়েছে যে জাঙ্কুককে কোনো বাধা পর্যন্ত দেয়নি। রুমে ঢুকে খুব জোরে সরে দরজাটা আটকে দিল জাঙ্কুক। তেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শাড়ি পরলে কোমর দেখা যাবে কেন? যদি কোমর দেখাতে ইচ্ছে করে তবে ভালো করে দেখা, সবাই হাঁ করে দেখুক। সহসাই তের চোখ ছলছল করে উঠল। অপমান লজ্জা ঘিরে ধরেছে তাকে। জাঙ্কুক থামল না, শক্ত হাতে তের চুলগুলো এক পাশে সরিয়ে রেখে বলল, ব্লাউজের গলা এমন যে পুরো পিঠ দেখা যাচ্ছে, তাহলে এই ব্লাউজ পরার দরকার কি? বিনা ব্লাউজের শাড়ি পরতিস, আরও আকর্ষণীয় লাগতো। তে মাথা নিচু করে নিঃশব্দে চোখের জল ফেলতে শুরু করে। সত্যি বলতে তে কখনো বিষয়গুলো এভাবে ভেবে দেখেনি। ওর কাছে এগুলো জাস্ট ফ্যাশনের অংশ। তাছাড়া বাড়ির লোকজনও কখনো এসব বিষয়ে কিছু বলেনি। কী রে, কথা বলছিস না কেন? গায়ে লাগলো? তে চুপ করেই রইল। সত্যি বলতে অপমানের থেকেও লজ্জা বেশি লাগছে। জাঙ্কুক যে তাকে এভাবে দেখেছে সেটা ভেবে অস্বস্তি হচ্ছে তার। তেকে চুপ করে থাকতে দেখে জাঙ্কুক ওকে নিজের দিকে ফেরালো। শক্ত করে থুতনিতে হাত রেখে মুখটা উঁচিয়ে ধরল তের। লিসেন, ভবিষ্যতে যদি তোকে কখনো এভাবে চলাফেরা করতে দেখি তাহলে ওই দিন মেরে তক্তা বানিয়ে দেবো। এক থাপ্পড়ে সবগুলো দাঁত ফেলে দিব তোর। এখন চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিবি আর শাড়ি ঠিকমতো পরে বাইরে আসবি। বরপক্ষ এসেছে, বাইরে আওয়াজ শোনা যাচ্ছে, আমি গেলাম। তেকে ছেড়ে দিল জাঙ্কুক। তে আগের মতোই চুপ করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক দরজার দিকে এগোলো, তারপর আবার পেছন ফিরে তেকে দেখলো মেয়েটা কাঁদছে, বিরক্তিতে জাতীয় শব্দ করে। তের কাছে এগিয়ে এলো জাঙ্কুক। তে, আমার দিকে তাকা। তে খুব অস্বস্তি নিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক দু হাত দিয়ে ওর চোখের জল মুছে দিল। তাতেই আরো পেয়ে বসলো মেয়েটা, শব্দ করে কেঁদে উঠল। জাঙ্কুকের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না তাতে। তেকে আহ্লাদ দিলেই যে পেয়ে বসে তা ওর অজানা নয়। কাঁদিস না, আগামীকাল অনেকগুলো বেলুন কিনে দেবো, আর সাথে আইসক্রিম, চকলেটও। সত্যিই দিবেন? এতক্ষণে মুখ খুলতে জাঙ্কুক যদিও হাসে না খুব একটা, তবে এখন তার ঠোঁটের কোণে একটু হাসির রেখা দেখা দিল। তের মাথায় হাত বুলিয়ে দিল সে। হ্যাঁ সত্যি, তিন সত্যি। ঠিক আছে, যা বললাম তাই করিস। তারপর গেটের কাছে চলে আসিস। যাচ্ছি। 5 মিনিটেই আমার রুমে গিয়ে শাড়ি ঠিক করে আসছি। এখানেই কর, রুমে গেলে লেট হবে। ওকে ওকে। জাঙ্কুক এতটুকু বলে রুম থেকে বেরিয়ে গেল। তে দরজা আটকে শাড়ি ঠিক করে পড়তে শুরু করলো। জাঙ্কুক ভাইয়া বরাবরই এমন, তেকে বকবে, তারপর আবার খুশও দেবে, তবে বকা খেয়ে লাভই হলো। কত কিছু পাওয়া যাবে এখন। এইসব ভাবতে ভাবতে শাড়ি ঠিকঠাক করে ঘর থেকে বেরোলোতে বর এসেছে। সবাই সেই নিয়ে ব্যস্ত। আজি সাহেবা উপস্থিত। কিছুক্ষণের মধ্যে বিয়ের কার্যক্রম শুরু হবে। তে আসার সাথে সাথে সবিন গিয়ে তের সামনে গিয়ে দাঁড়ালো। তুই একবার বল রাজি, করবো না দেরি, ডাকবো আমি তাড়াতাড়ি কাজী। সবিন আরেকটু গাওয়ার আগে তে ওর মুখ চেপে ধরলো আর আগে কটমট করে তাকিয়ে বলল, তোর ভাইকে বলে তোর হাত পা ভেঙে দেওয়ার ব্যবস্থা করবো আমি। শয়তান পোলা, সবসময় ফাজলামি। না ময়নার মা না, তুই এমন করিস না। আমি জানি তুই এত পাষাণ না। দয়া করে ওই জল্লাদকে কিছু বলিস না। তের হাত ধরে বিনীতভাবে বলল সবিন। তাতে যেন বেশ মজাই পেলতে। ও কিছু বলতে যাবে, এরই মধ্যে বিয়ের কাজ শুরু হলো। কিছুক্ষণের ব্যবধানে ন্যান্সির বিয়ে সম্পন্ন হয়ে গেল। সবাই নবদম্পতির জন্য মোনাজাত করে, তাদের জন্য দোয়া করলেন। গত কয়েকদিনের আনন্দ যেন হঠাৎ করেই বিরহের রূপ নিল। বাড়ির সকলের মন এখন ভারাক্রান্ত, সকলের চোখ ছলছল করছে। খাওয়া দাওয়া শেষ হলেই ন্যান্সিকে নিয়ে চলে যাবে জামাই। এই থেকে জাঙ্কুক তার বন্ধুর জন্য অপেক্ষা করছে। তার বন্ধু একজন সফল বিজনেসম্যান, দেশের শীর্ষ বিজনেসম্যানদের একজন। জাঙ্কুককে দেখে বগম মুস্কি হাসলো। হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে এগিয়ে এলো জাঙ্কুক। হে হোয়াটসঅ্যাপ, কত বছর পর দেখা হলো আমাদের। আই এম ফাইন, তোমার খবর কি? আই এম অলসো ফাইন। শুনলাম সামনে তোমার বিয়ে। ভাগ্যবতীটিকে
কথাটা শুনে ঠোঁট কামড়ে হালকা হাসলো। ভেতরে ভেতরে মনে মনে বলল, ভাগ্যবতী নয় বরং দুর্ভাগ্যবশতই সে আমার জীবনে জড়িয়ে পড়েছে। কাজিন সিস্টার, সংক্ষেপে উত্তর দিল সে। বেগমের কথায় জাঙ্কুকের মুখ উজ্জ্বল হয়ে উঠল। কাজিন, শুভকামনা রইল বন্ধু। অতঃপর জাঙ্কুক তার চাচুর সাথেও তার বন্ধুর পরিচয় করে দিল। কিছুক্ষণের মধ্যে বাড়ির পরিবেশ থমথমে হয়ে গেছে। সবাই চুপচাপ নিজেদের মতো কাজ করছে। কেউ নিজের ঘরে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, কেউ আবার রান্না করা খাবারগুলো ঠিকমতো ফ্রিজে রাখার পাশাপাশি সকল রান্নাঘর গুছিয়ে রাখছে। সারাদিনের ক্লান্তিতে শরীর খারাপ লাগছে। তেল প্রচুর লাফালাফি করেছে আজ। এমনিতেই কোমরে পেটে মৃদু ব্যথা ছিল, এখন সেটা আরো বৃদ্ধি পেয়েছে। ঘরে ঢুকেই শাড়ি খুলে কোনো মতে শরীরে অন্য পোশাক জড়িয়ে বিছানায় শুয়ে পড়েছিল তে। কিন্তু এখন গোসল না করলেই নয়, কারণ গোসল করলে শরীর ও মন দুটিই ভালো থাকে। যেই ভাবনা তেই কাজ। এদিকে সারাদিন বিয়ের ঝামেলা পৌঁছাতে গিয়ে তেয়ের জন্য চকলেট ও অন্যান্য জিনিসপত্র আনতে দেরি হয়ে গেল জাঙ্কুকের। হাতে চকলেট, আইসক্রিম ও বেলুন নিয়ে তেয়ের ঘরের দিকে এগোচ্ছে সে। জাঙ্কুক রুমের দরজা খুলতে যাবে, তখনই খেয়াল করলো দরজাটা ভেতর থেকে আটকানো নয়, আধখোলা অবস্থাতেই আছে। দুবার টোকা দিয়ে ভেতরে ঢুকে পড়লো সে, কিন্তু চারপাশে তাকিয়ে দেখলো তে নেই। ঘরটা ঠিকমতো পরখ করতে না করতেই হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে যাওয়ার শব্দ হলো। ওইদিকে চোখ পড়তেই জাঙ্কুক থমকে দাঁড়ালো। তেয়ের ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছে, কপাল থেকে গাল বেয়ে গড়িয়ে পড়ছে। ভেজা ওনা এলোমেলো ভাবে শরীরে বেচানো কাপ থেকে বারবার গড়িয়ে পড়তে চাইছে। বুকের কাছে আঁকড়ে ধরে রাখলো পাতলা কাপড়ে। ভেতরের আকার অস্পষ্ট ভাবে ফুটে উঠছে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের দিকে। তেয়ের ঠোঁট কেঁপে উঠছে, দম নিতে কষ্ট হচ্ছে যেন। ভয় নয়, বরং আচমকা জাঙ্কুকের সামনে পড়ে যাওয়ার লজ্জায় বরফের মতো নিস্তব্ধ হয়ে গেল সে। জাঙ্কুকও প্রথম মুহূর্তে যেন স্তব্ধ হয়ে গেল। তার গলা শুকিয়ে এলো, বুকের ভেতর হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত গতিতে ধকধক করতে লাগলো। কিন্তু ঘটনাটির আসমিকতা টের পেয়ে যেন বাস্তবতায় ফিরল জাঙ্কুক। দ্রুত দরজা আটকে দিল সে, কাউকে যেন কিছু দেখাতে না পারে। সেই মুহূর্তে তের হুঁশ ফিরল, মুখ লালচে হয়ে উঠেছে। চোখ নামিয়ে নিয়ে আবার দৌড়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে পড়ল সে। পিছনে দাঁড়িয়ে থাকা জাঙ্কুক শ্বাস আটকে ফেলা এক অদ্ভুত অনুভূতিতে ডুবে গেল। চোখের সামনে ভেজা অগোছালো তবুও ভয়ঙ্কর সুন্দর তের ছবিটা যেন মনের ভেতরে চিরকালের জন্য গেঁথে বসলো। জাঙ্কুক দরজা আটকে ঘন ঘন নিঃশ্বাস ছাড়লো কয়েকবার। ওদিকে ওয়াশরুমে ঢুকে দেয়ালের সাথে কয়েকবার মাথা ঢুকলোতে ঘরের দরজাটা যে খুলে রেখে এসেছিল সেটা মনে ছিল না। আর গোসল করতে যাওয়ার সময় পোশাক আশাক নিয়ে ওয়াশরুমে ঢোকার কথা মনে ছিল না। এত মন ভোলা হলে চলে তে? জাঙ্কুকের পুরুষালী কণ্ঠে তের মন শরীর কেঁপে উঠল। কি হলো একটু আগে? ছি, তে কিভাবে কথা বলবে জাঙ্কুকের সাথে? ওভাবে বলদের মতো দরজা খোলা রেখেছিস কেন? রেখেছিস তো রেখেছিস, তার উপর এভাবে বের হয়েছিল কোন আক্কেলে? তের কান্না পাচ্ছে এবার। কি লজ্জাজনক কথাবার্তা আর আলোচনা। জাঙ্কুকের চোখ লাল হয়ে গেছে, রেগে আছে সে। তার মধ্যে তের নীরবতা আরো রাগিয়ে দিচ্ছে তাকে। কথা বল বলদি। তে চুপ করেই রইল। জাঙ্কুকের হঠাৎ কি যেন হলো। সে ওয়াশরুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে তের হাত ধরে বাইরে বের করে আনলো। মেয়েটা লজ্জা ভয়ে মাথা নিচু করে রেখেই বলল, দয়া করে পরে বকাবকি করবেন, এখন আপনি আসুন। তের হাত ছেড়ে দিল জাঙ্কুক। সত্যি এতক্ষণে তার রুম থেকে চলে যাওয়ার কথা ছিল। জাঙ্কুক নিজের কাজে নিজেই বিরক্ত হলো। তের হাত ছেড়ে দ্রুত পা চালিয়ে রুম থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক চলে যেতেই তে গিয়ে দ্রুত দরজা আটকে দিল। তারপর বিছানায় বসে লম্বা লম্বা কয়েকবার নিঃশ্বাস ছাড়লো। নিজেকে যথাসম্ভব ধাতস্থ করার পর ভেজা ওড়না সরিয়ে পোশাক পরে নিল সে। তারপর চুল মুছে বিছানায় শুয়ে পড়লো। বিছানার এক পাশে চকলেট, আইসক্রিম আর বেলুনগুলো পড়ে আছে। জাঙ্কুক যে এগুলোই দিতে এসেছিল সেটা ভালো করেই বুঝতে পেরেছে তে। কেন যে এমন বদনামি করলো সে ভেবেই নিজের চুলগুলো টেনে দিল একবার। তারপর আইসক্রিমের বক্স খুলে সে আইসক্রিম খেতে লাগলো। পরের দিন তে দরজা আটকে রাখলো। তার মন ভীষণ খারাপ, কারণ নেন্সি আর এ বাড়িতে নেই। সবিন কয়েকবার ডেকে গেছে। এই মাতারি, দিনে দুপুরে কে দরজা আটকে রাখে? খোল বলছি। তে বেশ বিরক্ত হয়, কিন্তু দরজা খুলল না। সবিনও চলে গেল। পরে বুঝতে পারছে তের মনের অবস্থা। হাসি খুশি মেয়েটা একদিনের মতো নিজেকে কেমন গুটিয়ে ফেলেছে ভেবে জাঙ্কুকের খারাপ লাগছে। জাঙ্কুক লম্বা নিঃশ্বাস ছাড়লো। দরজায় পরপর অনেকবার ঠক ঠক আওয়াজ করলো। তে ভাবলো সবিন এখনো দাঁড়িয়ে আছে আর নক করে যাচ্ছে। বিরক্তি এখন রাগে এসে পৌঁছেছে। বসা থেকে উঠে খুব তাড়াহুড়ো করে দরজা খুললো। দরজা খুলতেই জাঙ্কুককে সামনে দেখে থমকে গেল মেয়েটা। দুজন দুজনের দিকে
এক দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল, কারো মুখে কথা নেই। তবে জাঙ্কুক নড়ে চড়ে উঠল। তেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হুট করে রুমে ঢুকে দরজা আটকে দিল সে। চমকালোতে তবে কিছু বলল না, আগের মতো দাঁড়িয়ে রইল। জাঙ্কুক তের হাত ধরল। তে যেন মৃদু কেঁপে উঠল। জাঙ্কুকের রুক্ষ হাতের স্পর্শ যেন তের কাছে আজ অন্যরকম অনুভূতি হলো। তবে এই অনুভূতিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে জাঙ্কুকের থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলল তে। কিছু বলবেন? তের গম্ভীর কণ্ঠ জাঙ্কুকের ঠিক সহ্য হলো না। গলা খাকারি দিয়ে উঠল সে। শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, তোর কি হয়েছে? আমার তো কিচ্ছু হয়নি। তাহলে তোতলামো বন্ধ কর, স্পষ্ট করে কথা বল। তে ভুরু কুঁচকে ফেলল। একটু না হয় কথা এলোমেলো হয়ে গেছে, তাই বলে তোতলা বলবে? আমার কিছুই হয়নি। জাঙ্কুক নিজের থুতনিতে হাত বোলাতে বোলাতে বিছানায় গিয়ে বসলো। এদিকে আয়। তে ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, কেন? ধমকে উঠল জাঙ্কুক, আসতে বলছি না? এভাবে ঘরে বসে থাকিস কেন? স্বাভাবিক হ, কিচ্ছু হয়নি। লজ্জায় মাথা নিচু করে রইলতে। এমনিতে তো লাজ লজ্জা কমই ছিল, হুট করে যে এত লজ্জা কোথা থেকে এলো সেটা ভেবে অবাক হচ্ছে তে। জাঙ্কুক ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মেয়েটা কবে বড় হবে আর কবেই বা তাকে নিজের ঘরণী করবে সেসব ভাবছে ভদ্রলোক। অবশ্য তের বয়স 18 পেরিয়ে গেছে এখন। বাড়িতে বললেই বিয়ে ব্যবস্থা হয়ে যাবে। জাঙ্কুক তেকে আগে থেকে পছন্দ করে রেখেছিল। জাঙ্কুক যখন বিদেশে চলে গিয়েছিল তখন তে খুব ছোট, তখন কিছু ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে দূরে থেকেও তের প্রতি একটা সুপ্ত ভালো লাগা হৃদয়ে পুষে রেখেছিল জাঙ্কুক। তের যখন 16 বছর বয়স তখন জাঙ্কুক তেকে চেয়েছিল। তখন তের বাবা বলেছিল উপযুক্ত বয়স হোক তখন তেকে জাঙ্কুকের হাতে তুলে দেবেন। এটা বাড়ির বড়রা জানলেও ছোটরা এখনো জানে না। এইদিকে তের জাঙ্কুককে মোটেও ভালো লাগে না। সবসময় কেমন গম্ভীর মুখ করে থাকে, হাসেও না, কেমন রসকসহীন কাঠখোট্টা স্বভাবের মানুষ। দেখতে দেখতে ন্যান্সির বিয়ের 3 দিন কেটে গেছে। এর মধ্যে বাড়ির পরিবেশ বদলে গেছে। মন খারাপ থাকলেও সবাই আগের মতো নিজেদের কাজকর্মে ব্যস্ত হয়ে উঠেছে। জাঙ্কুকের ছুটি শেষ হতে মাসখানেক বাকি, তাই তার কোনো কাজ নেই আপাতত। বাড়ির সকল ছেলে মেয়ে স্কুল কলেজে যাওয়া শুরু করেছে। বিয়েতে অনেকদিন ঠিকমতো ক্লাস করা হয়নি বলে সবাই লেখাপড়ার চাপ বৃদ্ধি পেয়েছে। তবে তের সামনে ইউনিভার্সিটিতে ভর্তির পালা, তাই ঝুট ঝামেলা ছাড়া আছে সে। লাল টুকটুকে অন পিসের উপর নীল জিন্সের প্লাজো, খোলা চুল এলোমেলো ভাবে কাঁধে ছড়িয়ে আছে। টিভিতে কার্টুন দেখায় তে এত ব্যস্ত যে জাঙ্কুকের উপস্থিতি টের পায়নি। তবে আচমকায় জাঙ্কুকের নজর গেল তের ওড়নাবিহীন বক্ষদেশের দিকে। মেজাজ বিগড়ে গেল ওর। আশেপাশে তাকিয়ে দেখলো সবিন আসছে এদিকেই। সবিন এসেই তের সাথে মজা করা শুরু করলো। অবশ্য জাঙ্কুককে দেখে শুকনো ঢোক গিলল। জাঙ্কুক তার রুমের দিকে এগিয়ে গেল দ্রুত পায়ে, মনে হচ্ছে রাগে। এইদিকে সবিন আর তের মধ্যে রিমোট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেল। তে এক প্রকার রেগে গেল শেষে। রাগের ঝড়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। বুক ধরপড় করছে, পায়ের শব্দ যেন পুরো বাড়ি কাঁপিয়ে দিচ্ছে। একা একা বিড়বিড় করতে করতে নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল সে। ঘুরে দাঁড়াতেই নিঃশ্বাস আটকে গেল তার। চেয়ারে বসে আছে জাঙ্কুক, চোখ মুখ বেশ গম্ভীর। তার চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে আছে, যেন সময় থমকে গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু একটা ঘটেছে। তের বুক ধক করে উঠল। এই দিকায় জাঙ্কুকের এমন কণ্ঠস্বর শুনে আরো ভয় পেয়ে গেল তে। বাংলায় বলেছি, তাছাড়া তো ইংরেজিতেও কাঁচা না, যে বললে বুঝবি না। এদিকে আসতে বলছি। তে শুকনো ঢোক গিলে জাঙ্কুকের কাছে এগিয়ে গেল, পাশে চুপ করে দাঁড়ালো। জাঙ্কুক তের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, স্বাধীনতা বুঝিস? আচমকা এরকম প্রশ্নে থতমত খেয়ে গেল মেয়েটা। কি বলবে সেটাও ভেবে পাচ্ছে না সে। জাঙ্কুক ওর নীরবতা উপেক্ষা করে ফের বলল, ও না ছাড়া চলাফেরা করলে আকর্ষণীয় লাগে, তবে শালীন না। তুই কি চাস ছেলেরা তোর দিকে সেভাবেই তাকাক? শব্দগুলো ছুরির মতো কেটে গেল তের বুকে। মাথা নিচু করে ফেলল সে। মুহূর্তেই লজ্জায় এসে ভর করলো তার উপর। এভাবে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে। লোকটা সবসময় জায়গায় নজর দেয় কেন? লজ্জা পাওয়ার ঢং করবি না তে। লজ্জা থাকলে এভাবে চলাফেরা করতিস না। হ্যাঁ, এটা আধুনিকতার অংশ, তবে আমার দৃষ্টিভঙ্গি আলাদা। আমি চাই না তুই এভাবে চলাফেরা করিস। আপনি শুধু আমাকেই কেন বলেন এসব? তাকে তের কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক ওর হাত ধরে হ্যাসকার টান মারলো। ফলশ্রুতিতে তে জাঙ্কুকের কোলে বসে পড়লো। অবাক হলো তে। বাকিরা আমার হুবু বউ না, তুই আমার হুবু বউ। তে যেন 420 ভোল্টেজ শক খেলো। কি বলো লোকটা? বউ? না না, হুবু বউ। বউ? তের অবস্থা দেখে থমকে উঠলো জাঙ্কুক। কি বাবা করে তোতলানো শুরু করেছিস? বউ, হুবু বউ।
তে কিছু বলতে পারলো না আর। চোখের সামনে অন্ধকার হয়ে আসছে ওর। কিছু বোঝার আগেই জাংকুকের বুকে লুটিয়ে পড়লো সে। জাংকুক ভয় পাওয়ার বদলে হেসে ফেললো। এর আপাতত কোনো হুঁশ নেই। হুবহু কথাটা শুনতেই মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। বিয়ের দিন বদ্ধ ঘরে কি অবস্থা হবে সে কথা ভাবতেই মিটি মিটি হাসছে জাংকুক। তেকে বিছানায় শুয়ে দিয়ে নিজে পাশে বসে আছে। এরই মধ্যে রুমে ঠক ঠক করে শব্দ হলো। সবিন এসেছে। তেকে তখন বেশ রাগিয়েছিল, তাই মাফ চাইতে এসেছে। কিন্তু এসে দেখলো তে জ্ঞান হারিয়ে ফেলেছে আর জাংকুক রুমে। অবশ্য জাংকুককে ভীষণ ভয় পায় দেখে বেশি কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না তার। তের জ্ঞান ফেরা মাত্রই সবিন সেখান থেকে চলে যায়। তে এখনো ঝিম মেরে বসে আছে। জাংকুকের বউ হবে সে। হ্যাঁ, জাংকুক যখন বলেছে তখন এটাই সত্যি। জাংকুক মজা করার মানুষ না। হুবু বউয়ের কথা শুনে জ্ঞান হারিয়ে ফেললে বউ হওয়ার পর কি করবি? চোখ ফিরিয়ে এক ঝলক জাংকুকের দিকে তাকালো তে। কিন্তু জাংকুকের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। সে নির্লিপ্ত ভাব বজায় রেখে তের হাতখানা দেখছে এখনো। তে এতটাই হতভম্ব হয়ে গেছে যে হাতটা সরিয়ে ফেলবে সেটাও মনে নেই। ওভাবে তাকালে সমস্যা হয় আমার। চোখ নিচে নামা। শুকনো ঠকিল তে। কি সমস্যা? আমি ভদ্রলোক, আপাতত দৃষ্টিতে গম্ভীর মানুষ। আমি যদি বলি ওভাবে তাকালে আমার অভদ্র হতে ইচ্ছে করে, তাহলে সেটা আমার ব্যক্তিত্বের সাথে যায় না। কিন্তু তবুও এটাই সত্যি। হাতখানা এক ঝটকায় দূরে সরিয়ে দিল তে। চোখে চোখ রেখে বলল, আপনি এরকম মানুষ কখনো বুঝতে পারেনি। আমি এক্ষুনি বাবার সাথে গিয়ে কথা বলবো। আপনার মতো হুতুম পেঁচাকে বিয়ে করব না। নিজেকে হুতুম পেঁচা বলায় বড়ই অবাক হলো জাংকুক। হুট করে তে নিজের রণচণ্ডী রূপে ফিরে এসেছে ভেবেই হাসি পেল ওর। কিন্তু হাসলো না। হাসলে যদি মহাভারত অশুদ্ধ হয়ে যায়। তে ইতিমধ্যে ঘর থেকে বেরিয়ে গেছে। জাংকুক মনে মনে ভাবলো, আজকে আংটি কিনতে যাবো তের জন্য। এতক্ষণ হাত নাড়াচাড়া করে আংটির মাপ বোঝার চেষ্টা করেছিল ভদ্রলোক। রাত গভীর। বাড়ির সকলে বসার ঘরে উপস্থিত। কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ আগে তে নিজের বাবার সাথে জাংকুকের সাথে ওর বিয়ের সত্যতা কতটুকু সেই বিষয়ে কথা বলেছিল। তের বাবা মেয়ের কাছে অকপটে স্বীকারও করেছেন। কিন্তু তে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে জাংকুকে বিয়ে করতে চায় না। সকলে তেকে ঘিরে ধরেছে কেন সে জাংকুকে বিয়ে করতে চায় না। তের উত্তর স্পষ্ট, সে ফ্যামিলির মধ্যে বিয়ে করতে চায় না। বড় আম্মু, আমার ওনাকে অপছন্দ নয়, তবে আমি নিজেদের পরিবারের মধ্যে বিয়ে করতে চাই না। এটা কেমন কথা তে? আমাকে অপছন্দ না করলে বিয়ে না করার কোনো কারণ দেখছি না আমি। আমার মতামতের দাম নেই। তের কথা স্পষ্ট। অবশ্যই আছে। আমি তোকে ভালোবাসি তে, তাই বিয়ে করতে চাইছি। যদি তোর মনে হয় আমার ভালোবাসা উপেক্ষা করে তুই অন্য কোথাও বিয়ে করবি, ইটস ওকে। তোর যা ইচ্ছে সেটাই হবে। আমার যা বলার ছিল বললাম। যদি আমাকে গ্রহণ করতে আপত্তি না থাকে সকালে শপিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আমার রুমে আসিস। জাংকুক কথাগুলো বলি গট গট করে চলে গেল রুমে। সবাই হা করে তাকিয়ে রইল। বাড়ির গম্ভীর ছেলেটা তেকে ভালোবাসার কথা জানালো, তাও এভাবে। তে বরফের মতো জমে গেছে। জাংকুক তাকে ভালোবাসে। এতগুলো মানুষের সামনে জাংকুকের প্রপোজালে তের লজ্জায় মাথা নিচু হয়ে আসছে। বাকিরাও চুপচাপ। তের বাবা মেয়ের উপরে সবকিছু ছেড়ে দিয়েছেন। তে যা চাইবে তাই হবে। সকালবেলা নিঃশব্দে নিজের রুম থেকে বেরিয়ে এলো তে। কালো রঙের টপস সাথে ওড়না প্লাজো পরে আছে, চুলগুলো এলোমেলো খোলা। জাংকুকের রুমের সামনে এসে থমকালো সে। দরজার কাছে দাঁড়িয়ে বুক ধড়ফড় করছে। ভিতরে ঢুকবে নাকি চলে যাবে এই দ্বিধায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সারা রাত অনেক ভেবেছে সে। জাংকুকের একটা ব্যাপারই ভালো লাগে না, সেটা হলো হুটহাট ধমক দেওয়া আর গম্ভীর হয়ে থাকা। এগুলো বাদে ভদ্রলোক একজন চমৎকার মানুষ। জাংকুককে নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ সাহস সঞ্চয় করে আস্তে করে দরজায় টোকা দিল তে। জাংকুক ভোর কুচকে চোখ তুলল। খবরের কাগজ ভাঁজ করে রেখে দিল পাশে। দেয়াল ঘড়ির দিকে তাকালো। সকাল 6:30 বাজলো কেবল। এত সকালে তো কারো আসার কথা না। তে ফিসফিস সরে বলল, আমি তে। জাংকুক হালকা হাসলো। তারপর দরজাটা খুলে দিল। তার পরনে কেবল একটি ট্রাউজার। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা তের বুক হঠাৎ করে কেঁপে উঠল। হৃদ স্পন্দন যেন বেড়ে গেল কয়েক গুণ। তের চোখ এক মুহূর্তের জন্য জাংকুকের দিকে আটকে রইল। তারপর দ্রুত দৃষ্টি নামিয়ে নিল লজ্জায়। ভেতরে আয়। কিরে, এমন ভাবে দাঁড়িয়ে রইলি কেন? তে ইতস্তত ভাবে বলল, আপনি আপনি এমন কেন? জামা কাপড় নেই আপনার? না নেই। তুই শপিং করে দিস আমাকে। আমি আমি কি জব করি নাকি? তোর বর করে। বরের পকেট কেটে কাজিনকে শপিং করে দিবি। তে হেসে ফেললো জোরে। জাংকুকও হয়তো হালকা হাসলো। বিয়েটা হয়নি এখনো। বিয়ে করতে চাস বলেই তো এই 7 সকালে রুমে এসে বকবক করছিস তুই, নইলে কি আমার সামনে আসতিস? তে মুস্কি হাসলো। কথায় লজিক আছে।
জাঙ্কুক ইশারা দেখে ওর পাশে বসতে বলল। তে আর চোখে আরেকবার জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো, ইস, খালি গায়ে কেমন যেন দুষ্টু দুষ্টু লাগছে ভদ্রলোককে। তে নিজের ভাবনা দিয়ে লজ্জায় লাল নীল হয়ে গেল। জাঙ্কুক ওর হাবভাব দেখে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনায় লজ্জা না পেয়ে পাশে এসে সত্যি সত্যি লজ্জা পেলে বেটার হবে। আপনি এভাবে ধমকালি আমি আপনাকে বিয়ে করব না, দৃঢ় স্বরে বলল তে। জাঙ্কুক ঠোঁটে হাসি টেনে তের দু কাঁধে হাত রাখলো, তারপর আলতো করে বিছানায় বসিয়ে দিল। ওহ সরি, আমার ভুল হয়ে গেছে, বিয়ের আগে আর ধমকাবো না। তার মানে বিয়ের পর ধমকাবেন? অবশ্যই। তের মুখ মলিন হয়ে গেল। ভদ্রলোক মজা করছে নাকি ওর সাথে? ভাবনায় ছেদ পড়ল হঠাৎ জাঙ্কুকের হাতের স্পর্শে। সেদিনের মতো আজ ওর হাত ধরে আছে সে। এভাবে হাত ধরে কি দেখেন? হাতে তেমন কিছু নেই, তবু আমার ভালো লাগে। তোর হাত ধরলে কেমন এক অদ্ভুত শান্তি পাই। জাঙ্কুকের সোজা সবটা উত্তর শুনে লজ্জা পাওয়ার কথা থাকলো তে উল্টো হেসে ফেললো। বেশ, শুনুন, আমি আপনার রুমে এসেছিলাম, এটা কাউকে বলবেন না। একসাথে শপিংয়ে গেলেই সবাই বুঝে যাবে, ঠিক আছে? বিয়ে করবেন কবে? হঠাৎ প্রশ্ন করে ফেললো তে। মুহূর্তেই তার গাল লাল হয়ে উঠলো। ইস, কে ভাবলেন জাঙ্কুক ভাইয়া? জাঙ্কুক শুধু মুচকে আসলো। এই মাসের মধ্যেই। জানিস তো আমার 1 মাস ছুটি। তার মানে এরপর চলে যাবেন? স্বামী বিদেশি মার্কা মেয়ে হব নাকি আমি? জাঙ্কুক হেসে আলতো করে তার কান মলে দিল। চমকে উঠল তে। না, তোকে সঙ্গে নিয়ে যাব। তের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। দেশের বাইরে যাওয়ার শখটা এবার সত্যিই পূরণ হবে। তাছাড়া জাঙ্কুক তো বাইরের কেউ নয়, তাই বিয়ের পর শ্বশুর বাড়ি যাওয়ার কষ্টটাও থাকবে না। বিয়ের আগে আর কখনো একা আমার রুমে আসবি না। তে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন ভাইয়া? জাঙ্কুক দুষ্টমি ভরা চোখে তাকিয়ে উত্তর দিল, ভাইয়া থেকে ছাইয়া হওয়ার সুযোগ যদি নিয়ে ফেলি তখন কি করবি? কিছু না বলে লজ্জায় ছুটে ঘর থেকে বেরিয়ে গেল তে। আর ভিতরে দাঁড়িয়ে বদ্ধ ঘরে উচ্চ স্বরে হেসে উঠল জাঙ্কুক। তারপর চলে গেল তারা শপিং মলে। সবকিছু কেনাকাটা শেষে ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে যখন বিল পরিশোধ করছিল জাঙ্কুক তে পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এত খরচ কেন করতে হলো? তুই আমার হবু বউ, তোর উপর খরচ করলে সেটা অপচয় নয়, ইনভেস্টমেন্ট। এই বিষয় বিস্তারিত সন্ধ্যায় বলবো। তে মুখ ঘুরিয়ে হাসিটা চাপা দিল। বুকের ভেতর কোথাও যেন নরম একটা প্রশান্তি নামলো। এরকম মারাত্মক একজন মানুষকে সে কিভাবে রিজেক্ট করতে চেয়েছিল সেই ভেবে একটু একটু খারাপও লাগলো। বাসায় ফিরতে ফিরতে প্রায় দুপুর গড়িয়ে যায়। জাঙ্কুক বিকেল বেলা বাইরে থেকে বেশ কিছু জিনিসপত্র কিনে এনেছে। তে তখন একটু ঘুমিয়ে নিয়েছিল আর জাঙ্কুক নিজ ঘরে বিশ্রাম নিচ্ছে। বাইরে আলো আধারে সন্ধ্যার আবহ মিশে যাচ্ছে ঘরের ভেতরের হলুদ আলোয়, যেন এক ধরনের উষ্ণ পরিবেশ তৈরি হয়েছে। দরজায় হালকা ঠক ঠক শব্দে তের শরীর নড়েচড়ে উঠল, কিন্তু ঘুমের ঘোর কাটল না। বিকেলের ঘুম এখনো তাকে আঁকড়ে ধরে আছে। তের স্বভাবই এমন, একবার ঘুমিয়ে পড়লে চারপাশে কি ঘটছে সেই খবর সে রাখে না। ভেতর থেকে কোনো উত্তর না পেয়ে জাঙ্কুক নিঃশব্দে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। আস্তে করে দরজা বন্ধ করে দিতেই চারপাশে নেমে এলো ঘন নীরবতা। তার চোখ সরাসরি গিয়ে পড়লো বিছানায় শুয়ে থাকা মেয়েটির উপর হয়ে শুয়ে আছে তে। এলোমেলো চুল ছড়িয়ে আছে বালিশের উপর, হাত পা ছড়িয়ে এমন ভাবে শুয়ে আছে যেন পৃথিবীর কোনো দুশ্চিন্তাই তাকে স্পর্শ করতে পারবে না। দৃশ্যটা দেখে জাঙ্কুকের ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। পা টিপে টিপে বিছানার কাছে গিয়ে ধীরে ধীরে পাশে বসলো সে। মমতায় ভরা আঙুলে কয়েকবার মাথায় হাত বুলিয়ে দিল। তে নিঃশ্বাসের ভেতর আরামে শুয়ে শৈল ঘুরিয়ে সোজা হয়ে শুইল। তার ঢিলে ঢালা প্লাজো হাঁটু পর্যন্ত উঠে গেছে অগোচরে। জাঙ্কুকের গলা শুকিয়ে গেল। তের বুকের ওঠানামা, নিঃশ্বাসের ছন্দ সবকিছুর চেয়ে পায়ে সে অসহায় নিষ্পাপ সৌন্দর্য জাঙ্কুককে টেনে নিল কাছে। বসা থেকে উঠে তের পায়ের দিকে গিয়ে দাঁড়ালো সে। তারপর মেঝেতে ধীরে হাঁটু কেটে বসলো। দ্বিধার মতো একবার দীর্ঘশ্বাস ফেলে খুব আলতো করে তের ডান পায়ের আঙুলে ঠোঁট ছুঁয়ে দিল। শরীর কেঁপে উঠলো হালকা, কিন্তু চোখ খুললো না। ঘুমিয়ে আছে মেয়েটা। জাঙ্কুক নিজে ঠোঁট ভিজিয়ে নিল। এবার তীর বাম পায়ের আঙুলে নিজের উষ্ঠদয়ের স্পর্শ দিল। তারপর ধীরে ধীরে আঙুল থেকে পায়ের পাতা গোড়ালি হয়ে উষ্ঠদয়ের স্পর্শ ছড়িয়ে দিল উপরের দিকে। হঠাৎই তীর চোখ খুলে গেল, কিন্তু জাঙ্কুকের বিভোর চেহারা দেখে কয়েক সেকেন্ডের মধ্যে চোখ আবার বন্ধ করে ফেলল সে। মুহূর্তেই তীরের ভেতর দিয়ে যেন বিদ্যুতের ঝলক বয়ে গেল। ঘুমের ঘোর ভেঙে গেল। চোখ মেলে তাকালো না সে। জোরে জোরে শ্বাস নিচ্ছে, তবুও চোখ বন্ধ রেখে অনুভব করতে থাকলো জাঙ্কুকের প্রতিটি স্পর্শ। ভদ্রলোক ঠিক কতদূর যেতে পারে সেটুকু দেখবে বলেই নিজেকে সামনে রাখলো তে।
এক সময় থেমে গিয়ে জাঙ্কুক আস্তে করে তার প্লাজো ঠিক করে দিল। তারপর দীর্ঘ শ্বাস ফেলে আবার পাশে এসে বসলো, ঝুঁকে কপালে রাখলো একখানি গভীর স্পর্শ। তে প্রথমে কোনো সাড়া দিল না। তে জাঙ্কুকের দ্বিতীয় ডাকের পর সে ধীরে ধীরে চোখ মেলল আর তাকালো এমন ভঙ্গিতে যেন সত্যি মাত্র ঘুম ভেঙেছে ওর। আপনি? তে হঠাৎ উঠে বসলো, বালিশের পাশ থেকে ওড়না টেনে নিয়ে গায়ে জড়ালো তাড়াহুড়ো করে। জাঙ্কুকের চোখে তখনও সেই নরম দৃষ্টি, তবে কণ্ঠে ভরাট গাম্ভীর্য। সন্ধ্যা হয়ে গেল, এখনো ঘুমাচ্ছিস? বের হব কখন? আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটতে হাঁটতে থেমে আবার ফিরে তাকালো। একেবারে রেডি হয়ে আয়, লিপস্টিক আর কাজলই যথেষ্ট, আপাতত অন্য কিছু মাখতে হবে না। জাঙ্কুক বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা আটকে যেতেই তের মুখে চাপা হাসির শব্দ। আহা, এতক্ষণ কি সব করছিল, আর এখন যেন কি ভদ্রলোক। নিজের মনে মনে গুনগুন করতে করতে হাসতে লাগলো সে। জাঙ্কুকের ভদ্ররূপের আড়ালে দুষ্টুমির ঝলকটা ভাবতেই বুকের ভেতর কেমন যেন শিহরণ বয়ে গেল। অতঃপর জাঙ্কুক তেকে নিয়ে সন্ধ্যার পর বের হলো। এটাকে এক প্রকার ডেটও বলা যায়। একেবারে ডিনার শেষে দুজন বাড়ির দিকে ফিরছে। কালো রঙের 4 চাকার গাড়িটি শহরের ব্যস্ততা পেরিয়ে আস্তে আস্তে নিরিবিলি রাস্তায় ঢুকলো। চারপাশে হালকা আলো, বাতাসে ভেসে আসছে রাতের নীরবতা। গাড়ির ভিতরে কেবল জাঙ্কুক আর তে, নিঃশব্দ এক জগৎ। স্টিয়ারিং এ হাত রেখে জাঙ্কুক একবার চোরা চোখে তাকালো পাশে বসা মেয়েটির দিকে। তের খোলা চুল বাতাসে উঠছে, হালকা লাইটে তার মুখটা যেন আরো দীপ্তি ছড়াচ্ছে। জাঙ্কুক অজান্তেই মুচকি এসে ফেলল। তে জানালার বাইরে তাকিয়েও সে দৃষ্টি টের পেল। কি তুই? আমি আবার কি করলাম? কিছু না, তুই চুপচাপ বসো। এমন এক ঝড় তুলিস আমার ভিতরে যার কোনো শব্দ হয় না। কথাগুলো শুনে তের বুকটা কেঁপে উঠল। হালকা লজ্জায় মুখ ফিরে নিল জানালার বাইরে, কিন্তু ঠোঁটের কোণে এক টুকরো হাসি আটকাতে পারল না। গাড়ি চলতে চলতে নির্জন রাস্তায় ঢুকলো। দুপাশে অন্ধকার, মাঝে মাঝে আলোর খণ্ড খণ্ড ছায়া। জাঙ্কুক স্পিড কমিয়ে দিল যেন এই সময়টা আর একটু দীর্ঘ হয়। এটা কোথায় এলেন? চারদিক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আশেপাশে নজর বুলিয়ে তে বলল। জাঙ্কুক আর একটু সামনে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে দিল। তে গম্ভীর অথচ কোমল কণ্ঠে ডাক দিল জাঙ্কুক। হ্যাঁ? তে চোখ না ফিরিয়ে উত্তর দিল। জাঙ্কুকের দৃষ্টি কেমন ঘোলাটে লাগছে, চারপাশটা বড্ড নিরিবিলি। জাঙ্কুক কোনো কথা না বলে আচমকাই কোলে তুলে বসালো তাকে। তে চমকালো। কি করছেন? চুপ করে বস। তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে আছে। দুজনের দৃষ্টি মিলেমিশে গেছে। কণ্ঠটা আটকে গেল তের। জাঙ্কুক ধীরে ধীরে তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। চোখে চোখ পড়তেই তের বুক কেঁপে উঠল। এটা ঠিক হচ্ছে না। জাঙ্কুক হালকা হেসে মাথা নিচু করলো। ঠিক ভুলের হিসাব এখন নয় তে, শুধু তুই আর আমি আছি। কয়েক সেকেন্ড যেন থেমে গেল সময়। তের বুকের ভেতর যেন কেউ ঢাক বাজাচ্ছে। জাঙ্কুক খুব ধীর গতিতে এগিয়ে এলো, যেন তাকে সময় দিচ্ছে। চাইলে সরে যেতে পারে, কিন্তু তে সরে গেল না। চোখ বন্ধ করে নিল অজান্তেই। তের পুরো শরীর শিউরে উঠল, শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গেল। মনে হচ্ছিল বুক থেকে শব্দ বের হবে। জাঙ্কুক থেমে গেল এক মুহূর্ত, যেন জানতে চাইছে সে রাজি কিনা। তে ধীরে ধীরে জাঙ্কুকের শার্ট মুঠো করে ধরলো। এটাই তার জবাব। জাঙ্কুক তখন আরো গভীরভাবে তের অধৈর্যরা দখল করে নিল। শুরু সেই দ্বিধা ধীরে ধীরে বদলে গেল এক অদ্ভুত আবেশে। চারপাশের অন্ধকার, নির্জন রাস্তা, গাড়ির ভিতরে উষ্ণতা, সব মিলিয়ে যেন শুধু তাদের দুজনকে ঘিরে ধরলো। তে অনুভব করলো এটাই হয়তো সেই মুহূর্ত যেটা একবার হলে সারা জীবনের জন্য মনে গেঁথে যায়। জাঙ্কুক ও তের বাড়ি ফিরতে ফিরতে রাত একেবারে গভীর হলো। চারদিক তখন নিস্তব্ধ, কেবল কুকুরের মাঝে মাঝে ডাক ওঠা কিংবা দূরের কোনো গাড়ির শব্দ শোনা যাচ্ছিল। গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকতেই যেন বুঝতে পারলো বাড়িটি এক নীরবতায় ডুবে আছে। তে রুমে ঢুকে দরজা আটকে দিয়ে দেয়ালে হেলান দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বুকের ভেতর ধপাধপ শব্দ হচ্ছে, যেন হৃৎপিণ্ড গলা দিয়ে বেরিয়ে আসবে। নিজের ঠোঁটে অজানা উষ্ণতার ছোঁয়া টের পেয়ে লজ্জায় তার গাল লাল হয়ে উঠল। হঠাৎ করে সে হেসে ফেলল, কিন্তু এই হাসি ছিল আনমনা, খেয়ালি। এই ভদ্রলোক সব সময় এমন ভান করে চলে যেন ভীষণ গম্ভীর, ভীষণ আনরোমান্টিক। অথচ কথাগুলো মনে মনে বলি জাঙ্কুকের আজকের আচরণের কথা ভেবে গাল দুটো লাল হয়ে গেল। বিছানায় গিয়ে বসতে শরীরটা কেমন কাঁপতে লাগলো। মনে হচ্ছে এখনো জাঙ্কুকের দু হাত তার ওদরে রাখা।
এখনো বুকের সাথে বুক লেগে আছে। চোখ বুঝলেই মনে পড়ছে সেই মুহূর্তটা যখন হঠাৎ করে পৃথিবীটা থমকে গিয়েছিল আর তার শ্বাস প্রশ্বাস এক হয়ে গিয়েছিল জাঙ্কুকের সাথে। তে বিছানা শৈল এলিয়ে দিল, বালিশে মুখ গুজে চাপা সরে হেসে উঠলো আবার। এত সুখকর মুহূর্ত সে আগে কখনো পায়নি। এই নাম কি ভালোবাসা নাকি পাগলামি কে জানে। ততক্ষণে মনে পড়লো আবার জাঙ্কুকের সেই কাণ্ড যখন সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সবিন যখন তের দিকে তাকিয়েছিল না, তখন জাঙ্কুক তের কানে কানে ফিসফিস করে বলেছিল, যদি চোখ না খুলিস এখনই কিস করব। এসব কথা ভেবেই তে আবারও হেসে উঠল। চোখ ভারী হয়ে এলো, পাপড়ি বন্ধ হতে লাগলো ধীরে ধীরে। হাসির রেখা এখনো খেলা করছে ঠোঁটের কোণে। আর কিছুক্ষণ পরেই অজান্তেই নিস্তব্ধতায় গভীর ঘুমে হারিয়ে গেল তে, যেন স্বপ্নেও জাঙ্কুকের উষ্ণতা আঁকড়ে ধরে আছে। পরের দিন বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে। তে একটু আড়ালে সোফার কিনারায় বসে আছে, মাঝে মাঝে লাজুক চোখে জাঙ্কুকের দিকে তাকাচ্ছে, আবার দ্রুত চোখ নামিয়ে আনে। মেয়েটা আজকাল যেন বেশি লজ্জা পাচ্ছে। জাঙ্কুকও চুপচাপ বসে, তবে তার ঠোঁটের কোণে অদৃশ্য হাসি লুকিয়ে আছে। তখনই জাঙ্কুকের বাবা বলে উঠল, তোরা দুজনেই তো রাজি আছিস, এবার তারিখটা ঠিক করতে হবে। আমি চাই না বেশি দেরি হোক। তের বাবা মাথা নাড়ালেন, আমিও তাই ভাবছি, দেরি করার কোনো কারণ দেখি না। আমার ছুটি অর্ধেক কেটে গেছে বাবা, তাই সবকিছু দ্রুত শেষ করতে হবে। তাছাড়া তের ভিসা পেতে সময় লাগছে, এখনই সাথে নেওয়া সম্ভব না, মাসখানেক পরে সে নিয়ে যাব। কথাটা শুনি ভেতরে ভেতরে ফুঁসে উঠল তে। এই লোকটা তো বলেছিল বিয়ের পরে নিয়ে যাবে, এখন আবার মাসখানেক, কি বজ্জাত। মনে মনে ভেঙচি কাটলো সে। তাহলে দুদিন পর শুক্রবার বিয়ের দিন ঠিক করি, নিজেদের মধ্যেই তো সব আয়োজন হবে। তে রুমে যাওয়ার পরই জাঙ্কুকও তে রুমে গেল তেকে বোঝানোর জন্য, কিন্তু তে যেন জাঙ্কুকের কোনো কথাই শুনছে না। অবশেষে জাঙ্কুক তের কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল। সবকিছু তো মুখের কথায় হয় না তে, পাসপোর্ট ভিসা করতে সময় লাগে। এজন্য মন খারাপ করে আছিস জানি, কিন্তু মন খারাপ করিস না, খুব শীঘ্রই তোকে নিয়ে যাব। জাঙ্কুকের এত কাছাকাছি থাকাতে তের বুক ধুকপুক করছে। কোনো রকম মুখে শব্দ এনে বলে উঠল, সরুন, বিয়ের আগে এসব ইটিস পিটিস নয়। ইটিস পিটিস মানে ওই হুটহাট চুমু জড়িয়ে ধরা এগুলো। জাঙ্কুক চোখ সরু করে তাকিয়ে তেকে ছেড়ে দিল। ও আচ্ছা বুঝেছি, ভদ্রলোক হয়ে যাচ্ছি, তবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। বলেই জাঙ্কুক রুম থেকে বেরিয়ে গেল। গায়ে হলুদের দিন, গায়ে হলুদ শেষে সারাদিনের ক্লান্তি শেষে সন্ধ্যার পর খাওয়া দাওয়া শেষ করে তে রুমে ফিরে একটু আরাম করছিল। তখনই জাঙ্কুকের মেসেজ আসলো, ছাদে আয়। মেসেজটা পড়ে বুকের ভেতর কেমন ধক করে উঠল। ছাদে পা রাখতেই মুখে ঠান্ডা হাওয়া এসে লাগলো। জাঙ্কুক মুখ ঘুরিয়ে তাকাতেই চোখে মুখে মৃদু হাসি ফুটে উঠল। হাতে ইশারা করে কাছে ডাকলো তাকে। তের বুকের ভেতর আবারও ধূপধাপ শব্দ হচ্ছে, তবুও ধীর পায়ে এগিয়ে গেল জাঙ্কুকের কাছে। কি হলো হঠাৎ, এখানে ডাকলেন কেন? এমনি এমনি? ঢং, মোটেও না। তাহলে কি রাত পেরোলে আমাদের বিয়ে? হ্যাঁ, তারপর বাসর রাত। হ্যাঁ তো, কথাটা বলি জিহ্বায় কামড় বসালোতে। লজ্জায় অন্যদিকে ঘুরে তাকালো। জাঙ্কুকর অবস্থা দেখে মিটি মিটি হাসছে। তো কিছুই না, আপনি হলেন মিসকে শয়তান। কি বললি? হ্যাঁ ওইটাই। এমন হাব ভাব করে থাকেন যেন কিচ্ছু জানেন না। তাহলে কি সারাক্ষণ সবকিছু জানার ভান করব? কথাটা বলি তের ওদরে হাত রেখে বুকের সাথে মিশিয়ে ফেললো জাঙ্কুক। তেও জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে দাঁড়ালো। তা বলেনি, অন্যদিকে তাকিয়ে বলল তে। জাঙ্কুক ফু দিয়ে ছোট চুলগুলো সরিয়ে দিল। এই খাতে তের এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিল। আবেশে চোখ বন্ধ করে রাখলো তে। যেটুকু লজ্জা অবশিষ্ট আছে সেটুকু সাইডে রেখে দে আজ। আগামীকাল রাতে লজ্জা পেলে চলবে না, আমার রেসপন্স চাই। এভাবে লজ্জায় মুখ ফেরানোর দরকার নেই। তে চোখ মুখ খিচিয়ে নিজেকে দূরে সরিয়ে ফেললো। ছি, আপনি একটা বাজি। জাঙ্কুক হেসে উঠলো এবার। ততক্ষণে তে দৌড়ে চলে গেল। পরের দিনে তে আর জাঙ্কুকের বিয়েটা সম্পূর্ণ হলো। তের ঘরটা আলোকিত হয়ে আছে, মৃদু সুগন্ধি মিশে আছে বাতাসে। বিছানায় বউ সাজে বসে আছে তে। লাল বেনারসের আঁচলে মুখে কিছুটা ঢেকে রেখেছে। বুকের ভেতর ধুকবুক শব্দে গলা শুকিয়ে আসছে তার। আঙুল দিয়ে আঁচল ঘোরাচ্ছে। দরজার বাইরে ধীরে ধীরে জাঙ্কুকের পায়ের শব্দ শোনা গেল। মনে হলো পুরো পৃথিবী যেন দাঁড়িয়ে আছে সেই শব্দ শোনার অপেক্ষায়। জাঙ্কুক ঘরে এসে দরজা বন্ধ করতে কক্ষটা আরো নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে রইল জাঙ্কুক, চুপচাপ তের দিকে তাকিয়ে। মেয়েটার চোখ নামানো, গাল লালচে হয়ে উঠেছে। ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে বসলো সে। তে নিঃশ্বাস ভারী হয়ে উঠল, ঠোঁট কাঁপছে সামান্য। জাঙ্কুক হালকা সরে বলল, আজ থেকে তুই শুধু আমার, চিরদিনের জন্য। সেম টু ইউ। জাঙ্কুক হাসলো। এই প্রথম হাসার মতো করে হাসলো সে। তে, ভালোবাসি তোকে।
তুইও কি ভালোবাসে কিনা তা জানি না, এইটুকু বলতে পারি আপনার নামই হৃদয় থমকে যায় আমার। আপনার উপস্থিতিতেই সব কিছু সুন্দর মনে হয়। আপনি আমার জীবনের প্রথম ও শেষ পুরুষ। জাঙ্কুক তেয়ের হাতের মেহেদি রঙা আঙুলগুলো নিজের হাতে নিয়ে নিজের ঠোঁটের স্পর্শ ছোঁয়ালো। তে চোখ বন্ধ করে নিল। মনে হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাটা এটাই জাঙ্কুকের হাতের মাঝে। এটাই ভালোবাসাতে। তবে আমিও ভালোবাসি, সেটা তো এক্ষুনি বুঝবো কে কাকে কতটা ভালোবাসে। তে হালকা লজ্জা পেল। আস্তে আস্তে কাছে টেনে নিল জাঙ্কুক তেকে। প্রথমে ভয়ে তে একটু পিছিয়ে গেল, কিন্তু মুহূর্তেই বুকের সাথে ঠেসে ধরল মেয়েটাকে। চারপাশে ফুলের ঘ্রাণ, মোমবাতির আলো আর তাদের হৃদস্পন্দনের শব্দ সব মিলে যেন এক অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়ল। জাঙ্কুক তের কপালে নিজের ভালোবাসার পরশ এঁকে দিল। তে কেঁপে উঠল। তারপর আস্তে আস্তে চোখ মেরে তাকালো জাঙ্কুকের দিকে। দুজনের দৃষ্টি মিলল, আর সেই দৃষ্টির ভিতরে ছিল হাজারো না বলা কথা, প্রতিজ্ঞা আর ভালোবাসার প্রতিফলন। জাঙ্কুকের মাঝে নিজেকে অর্পণ করে দিল নিঃশব্দেতে। রাত আরো গভীর হলো। ফুলের সুবাস অন্ধকারে মিশে যাওয়া আলো আর দুটি মানুষের অটুট ভালোবাসায় বাড়ির কক্ষে সেই যেন এক স্বপ্নের পৃথিবী হয়ে উঠল। ভোরের আলোয় ঘরটা হালকা সোনালি আভায় ভরে উঠেছে। জানালা দিয়ে ঢুকে পড়া কোমল রোদ যেন নতুন জীবনের সাক্ষী। তে আদো ঘুমে চোখ মেলতে দেখলো জাঙ্কুক ওর দিকে তাকিয়ে আছে, চোখে অদ্ভুত এক শান্তি আর ভালোবাসা। কি দেখছেন? মেয়েদের স্বরে লজ্জা মাখা প্রশ্ন করলো তে। জাঙ্কুক বলল, যার জন্য এতদিন অপেক্ষা করেছি তাকে কাছে পেয়েছি কিনা সেটাই যাচাই করছি। তে হালকা লজ্জায় চাদর মুখের উপর টেনে নিল। জাঙ্কুক কাছে এসে তার হাতটা আলতো করে ধরলো। চাদর সরিয়ে দিল অল্প। এভাবেই থাক, আমার প্রতিটা সকাল শুরু হোক তোকে দেখে। জাঙ্কুকের কণ্ঠে দৃঢ়তা। তে চোখ নামিয়ে মিষ্টি হাসি দিল, কিন্তু চোখের কোণে জমা হলো লাজুক আনন্দের ঝিলিক। ওরা দুজনই প্রথম ভোরের শান্ত নিস্তব্ধতায় একে অপরের হাত ধরে চুপচাপ শুয়ে রইল কিছুক্ষণ। জাঙ্কুক হঠাৎ অনুভব করলো তে আবারও ঘুমিয়ে গেছে। হাসি পেল বেচারার। তে আগেও ঘুম কাতর ছিল, এখনো আছে। মনে মনে তের ঘুমের কথা ভাবতে ভাবতে কোনো মতে উঠে বসলো জাঙ্কুক। এমন ভাবে বিছানা ত্যাগ করলো যেন তের ঘুম না ভেঙে যায়। ধীরে ধীরে সময় গড়িয়ে গেছে। হাসি খুনসুটি একসাথে কাটানো মুহূর্তে কেটে গেছে কয়েকটা সপ্তাহ। এরই মাঝে জাঙ্কুক আর তের দাম্পত্য জীবনও একেবারে মানিয়ে গেছে। দুজনের মাঝে লাজুকতা, টুকটাক রাগ, অভিমান থাকলেও ভালোবাসা সব ঢাকা পড়ে যায়। তবে একটা অস্বস্তি ভেতরে ভেতরে গলগল করে। জাঙ্কুকের বিদেশ ফেরার দিন ঘনিয়ে আসছে। ছুটি প্রায় শেষ, হাতে আর মাত্র কয়টা দিন। তেকে ছেড়ে যাওয়ায় চিন্তায় জাঙ্কুকের বুকটা হালকা ভার হয়ে ওঠে। তের তো কথাই নেই, ওর মনে বারবার কেমন যেন শূন্যতা ভর করে আছে। রাতে জাঙ্কুক বাসায় ফিরে তের কপালে নিজে ঠোঁটে স্পর্শ দিয়ে বলে ওঠে, আমি ফ্রেশ হয়ে আসছি। ভদ্রলোকের স্পর্শে হালকা শিহরণ বয়ে গেল ওর ভিতরটায়। তবু কিছু না বলে জাঙ্কুকের বাহু থেকে নিজেকে আলগা করলো তে। দাঁড়িয়ে চুলগুলো পেছনে সরিয়ে নিয়ে দ্রুত হাতে একটা খোপা বেঁধে ফেললো। ঠিক আছে যান। মেয়েটার কণ্ঠে স্বাভাবিক ভঙ্গি, কিন্তু চোখে মুখে যেন এক মিষ্টি লজ্জার ছায়া। জাঙ্কুক ফ্রেশ হয়ে আসতেই তে গিয়ে জাঙ্কুকের পাশে বসলো। আপনি প্লিজ দেশেই থেকে যান জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক কপাল কুঁচকে তাকালো। চুপ, আগে ঠিক মতো বল। ধমক শুনে তে ঠোঁট ফুলে গেল। অভিমানে চোখ নামিয়ে নিল সে। জাঙ্কুক হেসে তাকে বুকে টেনে নিল। তুমি করে বলবে, আর ভাইয়া বাদ দিয়ে তারপর ভেবে দেখবো। তে এক লম্বা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। গলার স্বর নরম করে বলল, তুমি দেশে থেকে যাও। আমার তোমাকেও দরকার, আবার পরিবারের লোকজনের সঙ্গেও দরকার, বুঝেছো? জাঙ্কুক ঠোঁটের কোণে হাসি টেনে তের কপালে নরম স্পর্শ এঁকে দিল। সেই ব্যবস্থা করা হয়ে গেছে আমার। ওখানে সব কথা বলেছি গতকাল। নতুন জবও ঠিক হয়ে গেছে। মুহূর্তে তের মুখখানা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু জাঙ্কুকের ধমক শুনে বলে উঠল, তুমি কিন্তু আবারও ধমকালে। জাঙ্কুক হেসে উত্তর দিল, ঠিক আছে, আজকে আর ধমকাবো না, আগামীকাল থেকে আবার শুরু হবে। তে কিছু বলল না, বলার কিছু ছিল না, শুধু বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নিল। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো বছর। সময় যেন নিজের নিয়মে সবার জীবনকে এগিয়ে নিয়ে গেছে। জাঙ্কুক এখন ঢাকাতে একটি নামী কলেজে শিক্ষকতা করছে। কাজের ব্যস্ততা থাকলেও পরিবার আর তেকে সময় দিতে ভুলে না। তেও বসেনি, পড়াশোনার পথে ধাপে ধাপে এগিয়ে গ্রাজুয়েশন শেষ করেছে, এখন মাস্টার্স করছে। পড়াশোনার পাশাপাশি সংসারও সামলাচ্ছে সে। আর এই গল্পের সমাপ্তি এখানেই। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।